প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি ভালো আছো। আজকে আমি ইউনিট 10 লেসন 1, তোমরা অবশ্যই বই খুলে আমার সাথে সংযুক্ত হবে। ইউনিট 10 লেসন 1-এ যে কবিতাটা আছে দ্য লেক আইল অফ ইন্সফ্রি, আজকে এই কবিতা আমরা ভালো করে বুঝবো। এবং এটা অত্যন্ত সুন্দর একটা কবিতা এবং প্রকৃতির বর্ণনা আছে এই কবিতায়। সেই কবিতাটা জানার জন্য আমাদের কী করতে হবে, যে ইউনিট 10 লেসন 1-এ যেতে হবে, তাই তো? তোমরা সবাই বই খুলে প্রস্তুত হও। আর আমি যখন কবিতাটা পড়বো লাইন বাই লাইন, আমি অর্থগুলো বোঝানোর চেষ্টা করব। জানো যে একটা কবিতার দুইটা মিনিং থাকে, একটা হচ্ছে ইনার মিনিং, একটা হচ্ছে সারফেস মিনিং, অর্থাৎ শাব্দিক অর্থে কী বোঝাচ্ছে, আর একটা হচ্ছে এর ভিতরে অন্তর্নিহিত তাৎপর্য কী বোঝাচ্ছে। আমাদের এই অন্তর্নিহিত তাৎপর্যটা বোঝাটা খুব জরুরি, কারণ আমাদের কবিতার থিম লিখতে হয়, তাই তো? একটা 5 to 6 লাইনে আমাদের একটা থিম লিখতে হয়। সেই থিম লেখার জন্য কবিতাটা বোঝা খুব জরুরি। যেমন কবিতাটা লাইন বাই লাইনে যেমন বোঝা দরকার, এর ইনার মিনিং অর্থাৎ এর যে মূল বক্তব্যটা কী আছে, কবি এই লাইনগুলো দিয়ে আসলে কী বোঝাতে চেয়েছেন বা তার মনের ভাবটা কী ছিল সেই সময়, সেটা আমাদের বোঝানো খুব জরুরি। সো কবিতা শুরু করার আগে এই কবিতা সঙ্গে একটু বলতে হয়, এটা ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যারা নগর জীবনে অভ্যস্ত তারা মাঝে মাঝে খুব ক্লান্ত হয়ে যায়, নগর জীবনটা নিয়ে খুব ক্লান্ত হয়ে যায়। তারা মাঝে মাঝে একটু রেস্ট চাই, একটু প্রকৃতির সান্নিধ্যে যেতে চাই। যেমন ধরো আমরা ঈদের বা বিভিন্ন ছুটি পেলে কী করি, গ্রামে যাই, বা যাদের শেকড় গ্রামে আছে অথবা যারা মামাবাড়ি বা বেড়ানোর জায়গা আছে একটু একটু আউটিংয়ে যাই, অর্থাৎ প্রকৃতির সান্নিধ্যে আসতে চাই। কেন? কারণ আমরা নগর জীবনে ক্লান্ত হয়ে পড়ি। কবিও তাই, নগর জীবনে ক্লান্ত হয়ে সে প্রকৃতির সান্নিধ্যে তার যে সুখ বা শান্তি, সেই শান্তিটাকে সে খুঁজে বের করার চেষ্টা করছে। এই যে কবিতাটা তোমরা দেখতে পাচ্ছ, দ্য লেক আইল অফ ইন্সফ্রি, এই কবিতাটা লিখেছেন, দেখতে পাচ্ছ যে ডব্লিউ.বি. ইয়েটস। ডব্লিউ.বি. ইয়েটসের ফুল মিনিংটা হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটস। কি বললাম? উইলিয়াম বাটলার ইয়েটস। হ্যাঁ, এটা ঠিক যে তোমার এই উইলিয়াম বাটলার ইয়েটস লিখেছে না কে লিখেছে আমার জানা দরকার নেই থিম লিখতে গেলে, কিন্তু আসলে শুধু শেখার জন্য তো, পরীক্ষা পাশ করার জন্য তো আমরা শিখছি না, তাই না? আমরা শেখার জন্য শিখছি, অর্থাৎ ভালো কিছু জানার জন্য। অর্থাৎ কবিতাটা যে মূল ব্যাপারটা কী, ইয়েটস প্রকৃতিধর্মী বা প্রকৃতিপ্রেমিক একজন কবি, এবং তার কবিতায় তার যে প্রকৃতির মধ্যে যে তার যে প্রেমের একটা সম্পর্ক আছে, অর্থাৎ প্রকৃতিতে যে সে প্রাকৃতিক সৌন্দর্যে সে যে কতটা অভিভূত, সেটা তার কবিতার মধ্যে আমরা জানতে পারবো। সো এই কবিতা সম্পর্কে একটু বলতে হয় ব্যাকগ্রাউন্ডে। যে কবিতাটা লেখা হয়েছে 1888, অর্থাৎ 1888 সালে কবিতা লেখা হয়েছে, এবং 1893 সালে কবিতাটা প্রকাশ করা হয়েছে। কত বললাম? যে 1888-এ এটা রিটেন বাই ডব্লিউ.বি. ইয়েটস অ্যান্ড পাবলিশড 1893, অর্থাৎ এই যে 7 ইয়ার্স। তো প্রশ্ন আসতে পারে যে 7 ইয়ার্স কেন একটা কবিতা লেখার জন্য, কবিতার মধ্যে কী আছে স্পেশালিটি? তো এই কবিতাটার মাধ্যমে ইয়েটস কিন্তু তখন ইয়েটসের বয়স প্রায় আর্লি 20s, মানে প্রায় 20 বছরের একজন যুবক এবং নতুন লেখক, নতুন কবি। তো ইয়েটস কী করেছেন যে সে এই কবিতাটার জন্য বেশ সময় দিয়েছেন। সে প্রায় কবিতা লেখার পরে 7 বছর কবিতাকে ফেলে রেখেছেন, মানে হচ্ছে অ্যানালাইসিস করেছেন, বিভিন্ন সময় কবিতার শব্দগুলো চেঞ্জ করেছেন। কেন? যে কবিতাটা যাতে মানুষের হৃদয়ে ছুঁয়ে যায়, এবং এই কবিতার মাধ্যমে আসলেই পরবর্তীতে মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছিল, এবং এই কবিতার মাধ্যমেই ডব্লিউ.বি. ইয়েটস কিন্তু ইংরেজি সাহিত্যে একটা ভালো জায়গা করে নেয়। তো চলো আমরা কবিতাটা শুরু করি। এবং কবিতাটার মোটামুটি হচ্ছে যে দেখতে পাচ্ছ 12 লাইন্সে একটা কবিতা, অর্থাৎ 3টা স্ট্যান্জা আছে, 3টা প্যারায় কবিতায়। এই প্রত্যেকটা প্যারা শেষ হওয়ার পরে আমি ওই প্যারাটায় আসলে মূল থিমটা কী ছিল, যেটা তোমার থিম লিখতে সুবিধা হবে, সেটা আমি তোমাদের একটু বলবো। তো যা বলছিলাম যে দিস পোয়েম ওয়াজ রিটেন ইন দ্য আর্লি 20s ইন লন্ডন, অর্থাৎ আমাদের কবি ডব্লিউ.বি. ইয়েটস যখন লন্ডনে ছিলেন, তখন সে লন্ডনের যে নগর ব্যস্ত জীবন এখনও যাচ্ছে, তখনও প্রায় অনেকটাই তেমন ছিল। সেটা যদিও কবিতাটা প্রায় 120 বছর আগের কবিতা, বা 130, প্রায় 130 বছর আগের কবিতা। তারপরও সেই নগর জীবনের ক্লান্তি, নগর জীবনের কোলাহল কিন্তু তোমার সেই লন্ডনে নেহাত কম ছিল না। সেই নগরে বসেই সে তার মনটাকে নিয়ে গিয়েছে একটা প্রকৃতির সান্নিধ্যে, সেই চিন্তা করেই সেই কবিতা লিখেছে। কবিতাটা কি? দ্য লেক আইল অফ ইন্সফ্রি। সো আমাদের সাথে আছে হাফসা আয়মান, ওয়ালাইকুম আসসালাম।
তো তোমরা যারা দেখতে পাচ্ছ তারা অবশ্যই কমেন্ট করবে, কোনো সমস্যা থাকলে জানাবে। সো ফার্স্ট লাইনটা দেখি, চলো আমাদের কি আছে ফার্স্ট লাইনে কবিতার। I will arise and go now, বলছে অ্যারাইজ কি, জেগে ওঠা, and go to Innisfree। এই ইনসফ্রিটা কি? ইনসফ্রিটা হচ্ছে একটা এমন একটা জায়গা, এমন একটা দ্বীপ কবির কল্পনায়। ইনসফ্রি নামে কোনো দ্বীপ কিন্তু পৃথিবীতে নাই, ইনসফ্রি নামে কোনো দ্বীপ নাই, কিন্তু কবি কল্পনা করছে এমন একটা দ্বীপ, সেই দ্বীপের নাম দিয়েছেন উনি কি, ইনসফ্রি। সেইটাই বলছে যে আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও, বলছে আমি জেগে উঠব। এই যে জেগে ওঠা ব্যাপারটা কি? সে যে নগর জীবনে ক্লান্তির মধ্যে তার একটা আচ্ছন্নতা চলে আসছে, সেই আচ্ছন্নতা থেকে সে জেগে উঠবে, অর্থাৎ তার মনের থেকে সে অন্তঃস্থল থেকে সে জেগে উঠবে। তার মনের মধ্যে যে কবি ভাবটা আছে, যে প্রকৃতির প্রতি সৌন্দর্যর যে একটা ভালোবাসা আছে, সেই ভালোবাসা নিয়েই সে জেগে উঠবে। অ্যান্ড গো টু ইনসফ্রি, এবং সে কোথায় যাবে, ইনসফ্রি যাবে। অ্যান্ড স্মল কেবিন বিল্ড দেয়ার, বলছে ছোট্ট একটা কেবিন তৈরি করবো। কেবিন মানে কি? যে আমরা কেবিন বলতে কি বুঝি, যে জাহাজের বা লঞ্চের কেবিন না, অনেকটা সেরকমই, মানে ছোট্ট একটা ঘর। কেবিন বলতে গেলে কবি বোঝাচ্ছেন ছোট্ট একটা ঘর, আমি একটা ছোট্ট একটা ঘর তৈরি করব। কেবিন বলতে তাই বোঝাচ্ছে, অফ ক্লে অ্যান্ড ওয়েটলেস মেড। এই ক্লে অ্যান্ড ওয়েটলেস মেডটা কি? কিছু শব্দ কিন্তু আমি মাঝে মাঝে অর্থ বলবো, প্রয়োজনে তোমরা লিখে নিতে পারো। ক্লে তো কাদামাটি, আর ওয়েটলেস মানে হচ্ছে নলখাগড়া। এখানে হচ্ছে কাদামাটি এবং নলখাগড়া তৈরি আমি একটা ছোট্ট ঘর, যেটাকে আমরা আমাদের ভাষায় বা যেটা চিনি যে কুড়ে ঘর, তাই তো? কুড়ে ঘর যেমন মাটির ঘর হয়, ক্লে বলতে কিন্তু মাটির ঘর, আর ওপরে যে ছাউনি থাকে সেটা নলখাগড়ার হতে পারে। সেটা বলছে যে একটা মাটির ঘর তৈরি করবো, যেখানে উপরে নলখাগড়ার ছাউনি থাকবে। দেখো কবি কীভাবে ফার্স্ট টু লাইনে কী করছে, কবি কীভাবে কল্পনা করছে। সে তার শহরের যে ইট পাথরের যে বাড়িঘর, সেই বাড়িঘরে বসে সেই পরিবেশ থেকে সে চিন্তা করছে যে এমন একটা পরিবেশে আমি আমার ঘর তৈরি করব, সেখানে ঘরটা হবে মাটির এবং ও ছাদটা হবে নলখাগড়ার। 19 রোজ উইল আই হ্যাভ দেয়ার, সেখানে আমার সে বি অর্থাৎ বিন, বিন মানে কি, শিম, তাই তো? বলছে শিম গাছে সে চাষ করবে, শাড়ি থাকবে 9টা শাড়ি। শাড়ি বোঝো তো, এটা হচ্ছে কলম আর এটা হচ্ছে শাড়ি। আচ্ছা, তো 9টা শাড়ি থাকবে। আই ডোন্ট নো হোয়াই 9, মানে এখানে যে কবি কেন 9 চিন্তা করেছেন, এটা কবি ভালো জানেন যে 9টা সংখ্যাটা হয়তো তার কাছে পছন্দের, সেজন্য উনি বলছেন যে আমি শিমের চাষ করব, সেখানে 9টা শাড়ি থাকবে। এ হাই ফর দ্য হানি বি, এবং একটা মধুর চাক থাকবে। হানি বি মধুর চাক, তো বলছে যে একটা মধুর চাক থাকবে। মধুর চাক কোথায় থাকে? প্রকৃতির অভয়ারণ্য, যেখানে সাধারণ মানুষের খুব একটা যাওয়া আসা নেই, বা সাধারণ মানুষের বললাম যে যাদের উৎপাত করার তারা উৎপাত করতে পারে না, এরকম একটা জায়গায় কিন্তু মৌমাছি চাক করে, যেখানে তারা নিশ্চিন্তে নিভৃতে তাদের মৌচাকটা বড় করতে পারে, অর্থাৎ ফুল থেকে বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে তাদের চাকটা তৈরি করে। সেই এ হাই ফর দ্য হানি বি, সেখানে একটা মধুর চাক থাকবে, অর্থাৎ প্রকৃতির একটা অভয়ারণ্য। অ্যান্ড লিভ অ্যালোন ইন দ্য বি লাউড গ্লেট, এবং সেখানে আমি একা বাস করব। সেখানে কি থাকবে? শুধু মৌমাছির গুঞ্জন থাকবে। কবি বলছেন যে আমি সেই জায়গায় একা বাস করব, আর কেউ থাকবে না, থাকবে মৌমাছির গুঞ্জন। অর্থাৎ কবি এবং ওখানকার প্রাকৃতিক পরিবেশ এবং মৌমাছির গুঞ্জন, এই হচ্ছে কবির ওখানকার চাওয়া। সাথে আছে আবিদা সুলতানা, মাহিদুল ইসলাম সিয়াম, থ্যাংক ইউ ভেরি মাচ, এবং মার্জিয়া জাহান অলসো। কবিতাগুলো বোঝা কিন্তু খুব জরুরি, কারণ থিম লিখতে গেলে দেখা যাচ্ছে যে তোমরা সাধারণত যে বইয়ের থেকে একটা থিম মুখস্থ করে লিখে দাও, সেখানে দেখা যাচ্ছে যে পরীক্ষা তোমরা কী মার্কস পাচ্ছ, 2, 3, 10-এর মধ্যে বা 8-এর মধ্যে 2, 2.5 বা নট মোর দেন 3। এটা কেন হচ্ছে? যে স্যার আমি তো ঠিকই লিখলাম মুখস্থ করে। আসলে এটা কিন্তু মুখস্থ করে লেখার বিষয় না, এটা কিন্তু বুঝে, এর অন্তর্নিহিত তাৎপর্যটা বুঝে নিজের মনের মতো করে লেখার বিষয়। সো স্টুডেন্টস, আমরা কিন্তু প্রথম প্যারাটা শেষ করে ফেললাম। ফার্স্ট যে প্রথম যেই আমাদের 4 লাইনের যে একটা স্ট্যাঞ্জা আছে, ফার্স্ট প্যারাটা 3 প্যারা বিভক্ত কবিতা বলেছি,
এই প্যারাটা শেষ করলাম। তো এই প্যারাটার মূল বিষয়টা কী ছিল? এই প্যারাটার মূল বিষয়টা যেটা ছিল সেটাকে যদি আমরা আসলে এক লাইনে বলি সেটা হবে এরকম: দ্য পয়েট ডিসক্রাইবস physical location of ASP while he will live alone in a self-made cabin। বলছে এখানকার যে ফিজিক্যাল ডেসক্রিপশনটা ছিল যে কবি কোথায় যাবেন, এসপিতে যাবেন এবং সে ওখানে থাকবেন, অর্থাৎ যে ফিজিক্যাল লোকেশনটা এসপি বোঝালো, এবং সেখানে হি উইল লিভ অ্যালোন ইন এ সেলফ-মেড ক্যাবিন, এবং সেখানে একটা কেবিন থাকবে, সেই কেবিনে সে বাস করবে। এই হচ্ছে এসপির ফিজিক্যাল লোকেশন। সেকেন্ড প্যারা আমরা যে দেখি আছে, অ্যান্ড আই শ্যাল হ্যাভ সাম পিস দেয়ার, আমি সেখানে কিছু শান্তি খুঁজে পাবো। ফর পিস কামস টপিং স্লো, এবং শান্তি টপ করে করে গিয়ে স্লো স্লো এক ফোটায় ফোটায় শান্তি পড়বে। ফোটায় ফোটায় শান্তি পড়াটা কি? মোটামুটি আমরা এটা গেস করতে পারি, কবি যেহেতু বর্ষা প্রধান দেশে বড় হয়নি বা আমাদের মতো, তো বোঝা যায় যে সে ড্রপিং স্লো বলতে যেটা কি হয়, যে কুয়াশা বা ড্রপিং স্লো বলতে ধীরে ধীরে ফোটায় ফোটায় পড়া, সেটাই এখানে কবি বোঝাচ্ছেন যে আমি সেখানে একটু শান্তি পাবো, কারণ শান্তির নামে ধীরে ফোটায় ফোটায়, সেখানে ফোটায় ফোটায় শান্তি নামবে। কবি কল্পনা করছেন যে শান্তি যেন ফোটায় ফোটায় ঝরে পড়ছে আকাশ থেকে, যে আকাশের থেকে যে আলো, উজ্জ্বল আলো চলে আসছে, সেটা দিনই হোক, রাতে চাঁদের আলো হোক, অথবা ড্রপিং স্নো হোক, যদি সেটা কবি কল্পনা করছেন যে এটা ফোটায় ফোটায় ঝরে পড়বে, তার সুখ শান্তি। কবি সুখ পাচ্ছেন না, সেই শান্তি খোঁজার জন্যই কিন্তু এসপিতে যাওয়া, সেটাই সেখানে বলছেন যে আমি ওখানে হয়তো কিছু শান্তি পাবো, এবং সেই শান্তিটার জন্য ফোটায় ফোটায় ঝরে পড়বে। ড্রপিং ফ্রম দ্য ওয়েজ অফ দ্য মর্নিং, এই যে ভেজ শব্দটা হয়তো তোমরা নতুন পাচ্ছ, ভেজ শব্দ অর্থ হচ্ছে ঘুমটা, সকালের ঘুমটা থেকে বেরিয়ে এসে টু হোয়ার দ্য ক্রিকেট সিংস, অর্থাৎ একেবারে আর্লি মর্নিং থেকে। এই লাইনটা মানেটা দুই রকম হতে পারে। এটা হচ্ছে যে একেবারে সকাল থেকে শুরু করে যখন ক্রিকেট সিংস, ক্রিকেট মানে কি আমাদের যে ক্রিকেট খেলে সেটা কিন্তু না, ক্রিকেট মানে হচ্ছে ঝিঝি পোকা। তো বলছে যে একেবারে ভোর যখন সকাল মানে নিজের মানে কি বলবো প্রকৃতি তার ঘুমটা খুলে প্রকাশিত হয়, সেই সকাল থেকে শুরু করে একেবারে ক্রিকেট যখন গান গায়, অর্থাৎ ঝিঝি পোকা যখন গান গায়, অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত সে এই জায়গায় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবে। অথবা এই লাইনটার মানেটা এরকম হতে পারে যে একেবারে ক্রিকেট তোমার শেষ রাত পর্যন্ত যখন ঝিঝি পোকা জাগবে, ঝিঝি পোকাগুলো সাধারণত সন্ধ্যা পরে বেশি ডাকে, অন্ধকার হলে ঝিঝি পোকা ডাকবে, তার থেকে ভোর পর্যন্ত সে এই প্রকৃতিক সৌন্দর্য অনুভব করবে। অর্থাৎ ব্যাপারটা কি দাঁড়ালো যে দিনে রাতে প্রায় 24 আওয়ার সে ওখানে থাকবে, এবং ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য সে তার মনের মতো করে উপভোগ করবে। সে ওখানে শান্তি খুঁজতে গিয়েছে এবং শান্তিটা খুঁজে বের করবে তার মনের মতো করে। There's the midnights all a glimmer. মিডনাইটস তোমরা জানো যে মিডনাইট শব্দ অর্থ কি? মাঝরাত। আর গ্লিমার হচ্ছে অনেকটা ঝাপসা আলো। মাঝরাতে চাঁদের আলো এসে পড়বে, বিভিন্ন রকম আলো এসে পড়বে। ঝাপসা আলো বলতে বোঝাচ্ছে যে সূর্যের মতো তো একেবারে উজ্জ্বল আলো না, সেই ঝাপসা হালকা আলো। অ্যান্ড নুন আ পার্পল গ্লো, এবং দুপুরে কি হবে যে পার্পল একটা গ্লো করবে। পার্পল মানে কি? পার্পল শব্দ অর্থ নিশ্চয়ই তোমরা জানো। পার্পল শব্দ অর্থ কি? হালকা বেগুনি, হালকা বেগুনি একটা আলো ছড়াবে। অর্থাৎ বলছে যে মাঝরাতে চাঁদের আলো থেকে শুরু করে দুপুরের যে সূর্যরশ্মির যে একটা বেগুনি আলো পড়ে, সেই গ্লোটা এসে তার লেগে পড়বে, তার ঘরের দুয়ারে পড়বে, তার প্রকৃতির, তার যে কল্পনার প্রকৃতি, সেই প্রকৃতির মধ্যে পড়বে। অ্যান্ড ইভিনিং, এবং সন্ধ্যা আসবে, ফুল অফ লিনেট উইংস, এবং লিনেট পাখির ডানায় ভর করে সন্ধ্যা আসবে। কতটা সুন্দর কবির কল্পনাটা চিন্তা করে দেখো, যে পাখির ডানায় ভর করে সন্ধ্যার আসা, এটা আসলে সত্যিকারের অর্থে একটা অসাধারণ পরিবেশের চিন্তা চেতনা যার মধ্যে আছে, সেই এটা কল্পনা করতে পারে। আমাদের ডব্লিউ.বি.ইয়েটস সেই ধরনের একজন কবি। উনি বলছেন যে ঠিক সন্ধ্যায় লিনেট পাখির ডানায় ভর করে সন্ধ্যা আসবে।
লিলিত পাখি হচ্ছে এক ধরনের ছোট পাখি, এটা অনেকটা আমাদের দেশের চড়ুই পাখির মতো তুমি ভাবতে পারো। তো আমরা সেকেন্ড পোর্শনটা শেষ করলাম, অর্থাৎ সেকেন্ড স্ট্রেঞ্জার কি হলো। তো আমি সেকেন্ড পোর্শনের সেকেন্ড স্ট্রেঞ্জার এটা বর্ণনাটা বলছি। সেকেন্ড প্যারায় যে 4টা লাইন ছিল, সেই 4টা লাইনে কবি যা বললো সেটা মোটামুটি এরকম হতে পারে। অল দ্য কোয়ালিটিস অফ দিস নিউ লাইফ আর স্টেটেড। অর্থাৎ কবি যে নতুন জীবনের কথা ভাবছেন ইন্সপিরিটে, যে সেই নতুন জীবনের সব বর্ণনাই মোটামুটি এই 4 লাইনে চলে এসছে। সেটা এখানে বলছে অল দ্য কোয়ালিটিস অফ দিস নিউ লাইফ আর স্টেটেড। দ্য পয়েট নিডস পিস, কারণ কবির শান্তি দরকার। The peace of life while will be slower, nature will take over. অর্থাৎ প্রকৃতির যে ধীর স্থির একটা শান্ত শান্তিময় পরিবেশ, সেই পরিবেশই যেন কবির মনে শান্তি বই নিয়ে আসবে। আচ্ছা, নাম্বার সেকেন্ড লাস্ট যেই প্যারাটা আছে আমাদের, অর্থাৎ শেষ যেই 4 লাইন, সেই শেষ 4 লাইন আমরা এখন পড়ব। তো আমরা এই পর্যন্ত যেটা পেলাম যে প্রাকৃতিক সৌন্দর্যের এক অভয়ারণ্য হচ্ছে ইন্সপি, যেটা কবির কল্পনায় একটা দ্বীপ, সেই দ্বীপের বর্ণনা কবি এখানে করছেন। তো এই লাইনে দেখো কি শুরু হলো, যে আই উইল অ্যারাইজ। কবি আবার যেভাবে কবি কিন্তু শুরু করেছিলেন আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও, সেখানে কিন্তু আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও, আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও ফর অলওয়েজ নাইট অ্যান্ড ডে। বলছে আমি জেগে উঠবো এবং সেখানে আমি যাব সারা দিন রাত সবসময়, অর্থাৎ দিনে রাতে সবসময় আমি ওখানে যাব। আই হিয়ার লেক ওয়াটার ল্যাপিং উইথ লো সাউন্ডস বাই দ্য শোর। বলছে যে লেকের যে ওয়াটার, অর্থাৎ নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো, লেক মানে কি জানো? হ্রদ, তাই তো? আমি শুনি শুধু মৃদু শব্দের হ্রদের পানির সৈকতে আছড়ে পড়া, অর্থাৎ হ্রদের যে পানিটা সেটা সৈকতে, অর্থাৎ হ্রদের তীরে এসে আছড়ে পড়বে, সেই পানির যে মৃদু শব্দ, সেই শব্দটা আমি শুনতে পাবো। ওয়াইল আই স্ট্যান্ড অন দ্য রোডওয়ে, আমি যখন রোডওয়েতে দাঁড়িয়ে থাকি। কবি কিন্তু এই পর্যন্ত দেখো যে এই 10টা লাইনে কি করলেন, যে উনি তার কল্পনার কথা বললেন, উনি ইমাজিনেশনটা বললেন যে উনি কী ধরনের জায়গায় সে থাকতে চান। আর এই 11 নম্বর এবং 12 নম্বর লাইনে এসে কিন্তু সে বাস্তবে ফিরে আসলো, অর্থাৎ এই কবি কল্পনা করছে। সে বলছে যে ওয়াইল আই স্ট্যান্ড অন দ্য রোডে, যখন আমি কোনো রাস্তায় মানে কোনো বড় সড়কে দাঁড়িয়ে থাকি, অর অন দ্য পেভমেন্টে, অথবা কোনো একটা ফুটপাতে দাঁড়িয়ে থাকি, আই হিয়ার ইট ইন দ্য ডিপ হার্টস কোর, আমি এটা আমার হৃদয়ের গভীর থেকে অনুভব করি। অর্থাৎ কবি তার হৃদয়ের গভীর থেকে অনুভব করেন যে এমন একটা জায়গা, অর্থাৎ তার কল্পনার মধ্যে সবসময় থাকে। সে যখন সুযোগ পায়, সে যখন একটা হাইওয়েতে ব্যস্ত একটা জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা সে কোনো তোমার ধরো পেভমেন্ট, দ্যাট মিন হচ্ছে যে একটা ফুটপাথ দাঁড়িয়ে আছে, হঠাৎ করে তার এই এসপির কথা মনে পড়লো। সে বললো যে আমি সেখানে দাঁড়িয়েও আমি ভাবি আমার হৃদয়ের গভীর থেকে, হার্ট স্কোর মানে হচ্ছে আমার হৃদয়ের গভীর থেকে আমার ভাবনা চলে আসে এসপিকে নিয়ে। সেই থার্ড স্টেঞ্জাকে যে আমরা শর্ট করি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে, দ্য পয়েট ওয়ান্টস টু ফুলফিল হিজ উইশ। কী করলো, যে কবি তার যে উইশটা ছিল, ইচ্ছাটা ছিল, সেই উইশটাকে সে ফুলফিল করার চেষ্টা করলো। দ্য পয়েট ওয়ান্টস টু ফুলফিল হিজ উইশ ইভেন অ্যাজ হি স্ট্যান্ডস ইন দ্য ট্রাফিক amongst the crowd, he longs for that idyllic island. এবং যখন ট্রাফিক জ্যাম বা কোনো হইচইয়ের মধ্যে আছে, তখনও তার মনের মধ্যে সেই ইডেলিক আইল্যান্ড, সেই শান্তিময় যে দ্বীপটা আছে, সেই দ্বীপটা তার মনের মধ্যে সবসময় থেকে যায়। তো স্টুডেন্টস, এই ছিল মোটামুটি মূল কবিতাটা, যেখানে আমরা পেলাম যে ডব্লিউ বিয়েটস আমাদের কবি, দ্য লেক আইল অফ ইন্সপির কবি, উনি প্রাকৃতিক একটা পরিবেশের মধ্যে তার একটা মানে কল্পনায় সে একটা লেক তৈরি করেছেন। সেই লেকে একটা প্রাকৃতিক পরিবেশ থাকবে, একটা কি থাকবে, একটা মাটির ঘর থাকবে, উপরে ছাউনি থাকবে, যেখানে তোমার মৌমাছিরা গুঞ্জন করবে, যেখানে তোমার চাঁদের আলো, রাতে চাঁদের আলো আসবে, মাঝরাতে চাঁদের আলো, দুপুরে তোমার সূর্যের বেগুনি রশ্মি, এবং যেটা বেগুনি রশ্মি যেটা
পারফেক্ট গ্লোভ হবে, ঝিঝি পোকা ডাকবে সন্ধ্যার সময়, শেষ বিকালে পাখির ডানায় ভর করে অর্থাৎ লিনেট পাখির ডানায় ভর করে সন্ধ্যা নামবে এবং সারাদিন সারা রাত সে সেখানে থাকবে। একটা প্রাকৃতিক পরিবেশ, একটা সাউন্ড, একটা ল্যাপিং সাউন্ড অর্থাৎ যে সরে অর্থাৎ তার লেকে এসে যে জলের ঢেউ এসে পড়বে, সেই ঢেউয়ের যে শব্দ হবে সেই শব্দটাকে সে অনুভব করবে। এবং এই পুরো বিষয়টা কিন্তু কবি একেবারে শহর-নগর জীবনের হইচইয়ের মধ্য থেকেও সে অনুভব করে, তার মনের মধ্যে সেই ব্যাপারটা। অর্থাৎ কবি শান্তি খুঁজতে চেয়েছেন, অর্থাৎ শান্তি খোঁজার জন্যই এই কবির আসলে বললে কবিতাটা লেখা। তো স্টুডেন্টস, আমরা আসলে কীভাবে শুরু করেছিলাম যে দ্য লেক আইল অফ ইন্সপিন কবিতাটার মূল বিষয়টা ছিল যে শান্তির সন্ধান, এক কথা আমরা যদি বলতে পারি। এমন একটা লেক ইন্সপি, সেই লেকে কবি তার মনের মতো করে, একজন কবি যতটা কল্পনা করতে পারেন মোটামুটি আমাদের ডব্লিউবিএস তার মনের মতো করেই সে কল্পনা করেছে যে সে এমন একটা প্রাকৃতিক সৌন্দর্যময় পরিবেশে থাকবেন যেখানে এই ব্যাপারগুলো থাকবে যেগুলো আমি ইতিমধ্যে তোমাদের বললাম। তো নিশ্চয়ই তোমরা কবিতাটা বুঝতে পেরেছ। সো আমরা যা বললাম যে 3টা প্যারা এই কবিতাটা শেষ হলো। তোমরা এখান থেকে থিম লিখতে হবে তোমাদের 5 to 6 লাইনসে। আশা করছি কবিতাটার মূল বিষয়টা বুঝতে পারছো। তো স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। পরের দিন আমরা নিশ্চয়ই নতুন কোনো একটা টপিক নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থাকবে। এবং শীত পড়ছে, এখন কিন্তু শীত পড়ছে এটা বলা যাবে না, শীত সম্পূর্ণ পড়েই গিয়েছে বলা যায়। মৃদু শৈত্যপ্রবাহ অলরেডি চলছে। তো তোমরা সবাই খুব সাবধানে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে তোমরা আছো এটা তো অবশ্যই, এবং আরও বেশি সচেতন হতে হবে, কারণ করোনার সেকেন্ড ওয়েভ চলছে। এই সময় আসলে আমাদের আরও বেশি স্বাস্থ্য সচেতন হতে হবে। শুধু নিজেরা স্বাস্থ্য সচেতন হলে কিন্তু হবে না, আমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও কিন্তু সচেতন করতে হবে। এটাও আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। এটা কিন্তু স্টুডেন্টস একটা ডিউটি, তোমার ডিউটির মধ্যে পড়ে, তাই তো? সো সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্তই। সামনের দিন আবার নতুন কোনো টপিক নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত বিদায় এবং ওয়েলকাম ফর মাই নেক্সট ক্লাস।